ফিরে এলাম বিরতির পর। ইসোফেগাস খাদ্যনালী। পুরো এলিমেন্টারি সিস্টেমে বা ডাইজেস্টিভ সিস্টেমে এটাই হলো সোজাসুজি একটা মজবুত জলের কলের মতন যে লাগায় দেয়ালে, সেরকম একটা পাইপ, নাম হলো খাদ্যনালী। কেউ কেউ বলে বাংলায় অন্ন নালী। আমরা আলোচনা করব এখন এই খাদ্যনালী। দশ ইঞ্চি লম্বা হয়, 1 ফুটের থেকে আর 2 ইঞ্চি কম হয়। খাদ্যনালী মাঝখানে দুটো কার্ভ আছে, মাঝখানে দুটো কার্ভ আছে। ইসোফেগাস খাদ্যনালী মুখ থেকে আরম্ভ হয়ে মুখের একদম ভিতরে যে হা করলে যে গর্ত দেখা যায়, সেই গর্তটার সেই প্রবেশদ্বারের নাম আমরা বলেছি ওরোফ্যারিঞ্জিয়াল ইসমাস। অ্যানাটমি ফিজিওলজি দরকার নেই। যে সমস্ত ডাক্তারবাবুরা বলে বেড়ায় মূর্খের স্বর্গে বাস করে, তারা ওরোফ্যারিঞ্জিয়াল ইসমাস জানবে না। বইয়ে লেখা থাকবে যে ওরোফ্যারিঞ্জিয়াল ইসমাসের ওখানে পেন হচ্ছে, তখন তারা কি করবে? এই ইসোফেগাস নামছে এখানে এই পর্যন্ত, ফ্যারিংস চলে গেল। ফ্যারিংস বলেছিলাম, ল্যারিংসের সামনের দিকে থাকে ফ্যারিংস, একে বলা হয় ল্যারিঙ্গোফ্যারিংস। নাকের সামনের দিকে থাকে ফ্যারিংস, ন্যাজোফ্যারিংস। আর মুখের মাঝখানটায় যে অংশ, তার নাম হলো ওরোফ্যারিংস। এই ইসোফেগাস নামছে এখানে, নামছে নেমে এই স্টোমাকের মধ্যে ঢুকছে। এই দিস ইজ কল ইসোফেগাস। এর আরেক নাম হচ্ছে গালেট বা গুলেট। সো ইসোফেগাস ছবিতে দেখালাম। এই ইসোফেগাস আমরা রেপার্টরিতে পাবো কোথায়? ওই ইন্টারনাল থ্রোটে। এই ইসোফেগাসের 3টে পার্ট আছে। ক্যামেরাটা ঘোরানো হয়। ইসোফেগাস হ্যাজ 3 পার্টস। আমরা বলেছিলাম ফ্যারিংসের 3টে পার্ট। নাকের পিছন দিকে ন্যাজোফ্যারিংস, মুখের মাঝখানটায় ওরোফ্যারিংস, আর ল্যারিংসের সামনে ল্যারিঙ্গোফ্যারিংস। ইসোফেগাসের 3টে পার্ট খুব সোজা। যেটা ঘাড়ের লেভেলে আছে, ঘাড়ের লেভেলে আছে সার্ভাইকাল পার্ট। যেটা বুকের মধ্যে দিয়ে গেছে থোরাসিক পার্ট। আর যেটা ডায়াফ্রামকে ক্রস করে, পার্টিশনকে ক্রস করে, অ্যাবডোমেন আর থোরাক্স, পেট এবং বুকের মাঝখানে একটা পার্টিশন আছে। সোজাসুজি পার্টিশন না, ডোম শেপ। ডোম শেপ যারা পুরানো দিনে রিক্সা চলেছে, সেই রিক্সার যেমন থাকে এরকম, এইরকম নয়, এইরকম উপর থেকে নিচে ফুটো হয়ে ঢুকেছে, উপর থেকে নিচের দিকে ফুটো হয়ে ঢুকেছে। ইসোফেগাস, ভেগাস নার্ভ, অ্যাবডোমিনাল আউটা,
অ্যাবডোমিনাল আওটা মনে আছে, পড়েছিলাম। হার্টের থেকে উঠলো অ্যাসেন্ডিং আওটা, আর্টস অফ আওটা, যেখানে ব্রাঞ্চ দেওয়া, চারিদিকে ব্রাঞ্চ দিয়ে দিল, দিয়ে বুকের ভিতরে নামলো ডিসেন্ডিং থোরাসিক আওটা, ওই ডায়াফ্রামকে ক্রস করছে, পেটে ঢুকে গেল, তার নাম অ্যাবডোমিনাল আওটা। ওই অ্যাবডোমিনাল আওটা পেটের চারিদিকে ব্রাঞ্চ দিচ্ছে, সুপিরিয়র মেসেন্ট্রিক ট্রাঙ্ক, সিলিয়াক ট্রাঙ্ক, ওখান থেকে সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি, ইনফিরিয়র মেসেন্ট্রিক আর্টারি অ্যান্ড স্প্লিনিক আর্টারি। তারপরে নামছে ইনফিরিয়র মেসেন্ট্রিক আর্টারি, লিভারকে সাপ্লাই দিচ্ছে হেপাটিক আর্টারি, পাকস্থলীকে রক্ত পাঠাচ্ছে গ্যাস্ট্রিক আর্টারি, স্প্লিনকে রক্ত পাঠাচ্ছে স্প্লিনিক আর্টারি, মেসেন্ট্রি পেটের যে কাভারিং সেসব জায়গায় রক্ত পাঠাচ্ছে মেসেন্ট্রিক আর্টারি, পিছন দিকে গিয়ে চারদিকে ভাগ হয়ে যাচ্ছে লাম্বার আর্টারিস, কিডনিকে দিচ্ছে রিনাল আর্টারি, কিডনির উপরে সুপ্রারিনালকে দিচ্ছে সুপ্রারিনাল আর্টারি, নিচের দিকে নামছে ছেলেদের টেস্টিতে দিচ্ছে টেস্টিকুলার আর্টারি, মেয়েদের ওভারি থেকে দিচ্ছে রক্ত ওভারিয়ান আর্টারি। পেটের কাজ শেষ, দায়িত্ব শেষ, যুদ্ধ শেষ, যুদ্ধ করেছে অনেক, এবার যুদ্ধ তোমার আর আমার মধ্যে। নিচে নামবে, দুই দিকে দুটো ভাগ হয়ে গেল বড়, কমন ইলিয়াক আর্টারি, কমন ইলিয়াক আর্টারি। এবার কমন ইলিয়াক আর্টারি আবার দুই ভাগ হয়ে গেল, এক্সটার্নাল ইলিয়াক অ্যান্ড ইন্টারনাল ইলিয়াক। ওই ইন্টারনাল ইলিয়াক আর্টারি পেলভিক অর্গানগুলোকে সাপ্লাই দিচ্ছে, ইউট্রাসকে সাপ্লাই দিচ্ছে ইউটেরাইন আর্টারি, ওভারিকে সাপ্লাই দিচ্ছে ওভারিন আর্টারি, টেস্টিসকে সাপ্লাই দিচ্ছে টেস্টিকুলার আর্টারি, স্ক্রোটামকে সাপ্লাই দিচ্ছে ক্রিমেস্টারিক আর্টারি, internal carotid artery. Or external carotid artery at the midpoint of the inguinal ligament. What is inguinal ligament? The ligament comes from the symphysis pubis to the anterior, superior, iliac spine. হিপ বোনের যে আছে ওর মাঝখান দিয়ে নেমে চলে গেল ফিমার বোনের ওখানে থাই, তার নাম ফিমোরাল আর্টারি। একদিন সার্কুলেশন পড়িয়ে দেবো আমি, মাসেল পড়িয়ে দেবো একদিন, সব জল ডাল ভাত ইজি একদম। আর এইসব না জানলে ডাক্তারি করা যাবে না, হাতুড়দের কথায় বিশ্বাস করে লাভ নেই। ফিজিশিয়ান শুড হ্যাভ সাউন্ড নলেজ। আমি ডাক্তারি করব, আমার সাউন্ড নলেজ থাকবে না, তা তো হয় না। শিক্ষিত রোগী জিজ্ঞাসা করবে কি হয়েছে, কেন হয়েছে, কি বুঝছেন ডাক্তারবাবু। তুমি যদি ও রোগীকে না সারাতেও পারো, ইম্প্রুভ না হওয়ার, তুমি প্রথম দিনের এই তিনটে প্রশ্নের উত্তর যদি তাকে, যে লোকটা এমএসসি পিএইচডি করছে, যে লোকটা একজন অ্যালোপ্যাথি ডাক্তার, হোমিওপ্যাথির প্রতি বিশ্বাস আছে, তোমার কাছে এসেছে, যে লোকটা স্কুলের নাম করা শিক্ষক, সে জিজ্ঞাসা করবে কি হয়েছে, কেন হয়েছে, কি বুঝছেন। অপরাধ নয়, জিজ্ঞাসাটা করাটা তার কোনো অপরাধ নয়। তুমি তাকে যদি ভুজুং ভাজুং দাও, ওই ডাক্তার সাদ বলছিল অ্যানাটমির একটা টার্ম কোন মাস্টারকে জিজ্ঞাসা করছে, সে বলছে ওটা একটা কোনো রেয়ার ওষুধের নাম হবে। সো জানতে হবে, সমস্ত কিছু জানতে হবে। সো ইসোফেগাস তিনটে পার্ট, যেটা গলার মধ্যে আছে তার নাম সার্ভাইকাল পার্ট, যেটা বুকে চলে গেল থোরাসিক পার্ট, আর যেটা অ্যাবডোমেনে চলে গেল অ্যাবডোমিনাল পার্ট। তাহলে কমন সেন্স থেকে বলো যে কেউ অ্যান্সার দাও চটপট। আমি ক্লাসে হলে ক্লাসের পরে ক্লাসে মুখস্থ করিয়ে ছাড়তাম, এখন এই উপস্থিত বুদ্ধি দিয়ে উত্তর দাও। কে আগে লিখতে পারে দেখি, কোন পার্টটা সব থেকে ছোট হবে, আর কোন পার্টটা মাঝামাঝি হবে, আর কোন পার্টটা বড় হবে। একটা দাও অন্তত, এই তিনটে পার্টের মধ্যে কোন পার্টটা ছোট হবে। সার্ভাইকাল পার্ট, thoracic part and the abdominal part. No doubt, নিঃসন্দেহে অ্যাবডোমিনাল পার্টটা ছোট হবে, কারণ ডায়াফ্রামকে যেই ফুটো করে ঢুকলো আর নেই, স্টোমাক রেডি হয়ে আছে, স্টোমাকের সাথে সঙ্গে সঙ্গে ওর স্টোমাকে গিয়ে ঢুকেছে। আমি একটু আগে একটা ছবি দেখাচ্ছিলাম যে পেটের মধ্যে গিয়ে আর বেশি দূরে যেতে হয়নি, সঙ্গে সঙ্গে স্টোমাকের মধ্যে চলে গেছে। So, abdominal part is narrow, short. এই আরেকটা ছবি দেখাচ্ছি আমি, সার্ভাইকাল সাইড। আব্দুল কায়ুম, তুমি আমার সাথে যোগাযোগ না করার জন্য তোমার এই অধঃপতন হয়েছে।
সার্ভাইকাল সাইড মিডিয়াম, গলার কাছে কি খুব ছোট, পেটের মধ্যে ডায়াফ্রামকে ক্রস করে যেই ঢুকলো সেই স্টমাক, খুব সামান্য পার্ট। সো দিস ইজ আওয়ার ইসোফেগাস। এইখান থেকে এই যে থোরাসিক পার্ট এত বড়, থোরাক্স, এটা তো পুরো বুক, এইটা সার্ভাইকাল পার্ট গলার কাছে এইটুকু, আর অ্যাবডোমিনাল পার্ট এইটুকু, এই ঢোকা মাত্রেই স্টোমাকের সাথে মিশে যাচ্ছে। অ্যাবডোমিনাল পার্ট খুব ছোট। ইসোফেগাসের একটা বেরিয়াম মিল এক্স বলে, বেরিয়াম মিল, আগেকার দিনে বেরিয়াম বলে একটা মিল খাওয়ানো হতো। এই একটা ইসোফেগাসের ছবি। দিস ইজ দ্য ক্যান্সার অফ দ্য ইসোফেগাস। এই জায়গাটা বেরিয়াম পাস করছে না, আটকে গেছে। আমি পড়াবো একটু পরে। এই জায়গাটা এরকম ছিল, এরকম বড় সাদা হতো, নদী যেমন মজে গেছে, চড়া পড়ে গেছে। ক্যান্সার অফ দ্য ইসোফেগাস। খাবার আর এখান থেকে যাবে না, খুব দুঃসহ রোগ, পরে দেখাবো। সো ইসোফেগাস খাদ্য নালী। আমি আগে একটা ছবিতে দেখিয়েছি বারবার, যে পেটের মধ্যে ঢুকেই এই দেখো আব্দুল কায়ুম, দেখে নাও, the abdominal part of the esophagus, it is about 1.25 centimeter in length. খুব ছোট, it is about 1.2 centimeter in length. তাহলে আমরা ইসোফেগাসে জানলাম, ইসোফেগাসের ডিটেলস, এর ভিতরে লেয়ার আছে, ওর যে কাটলে আমরা লেয়ার পাবো, ফাইব্রাস লেয়ার, মাসকুলার লেয়ার, অ্যান্ড ভিতরে মিউকাস লেয়ার যেমন থাকে। তাহলে অ্যানাটমিতে আমরা যখন ক্লাসে ছেলেদের পড়াই, তখন এর কিভাবে গেছে, কোন দিক দিয়ে গেছে, সামনে কি, পিছনে কি, কোথায় কার্ভ আছে, এইসব অনেক জিনিস আমরা পড়াই। সেগুলো এখানে আর ডিটেলস পড়াবো না। আমি এখন চলে আসছি এর প্র্যাকটিস অফ মেডিসিন পার্ট। তারপরে আসবো এর অ্যাপ্লাইড ম্যাথমেটিকা, সেই সব সমস্যাগুলো প্র্যাকটিস অফ মেডিসিনে যা পাবো, তার জন্য আমরা কি চিকিৎসা করব। সো অ্যাকালেশিয়া কার্ডিয়া বলে একটা রোগ আমরা শুনি, যার আরেকটা নাম হচ্ছে কার্ডিওস্প্যাজম। It is the disorder of the esophagus characterized by weak or absent the peristaltic movement. Peristaltic movement কি আমি গতকালই বলেছি, যে বা আখের মতন গাঁট বা বাঁশের মতন গাঁট স্টোমাকে থাকে, স্টোমাকে অতটা গাঁট থাকে না। ইসোফেগাসে আছে, ইন্টেস্টিনের মধ্যে গিয়ে আছে। 1 টাকার চীনের পাঁচিল দিয়ে উদাহরণ দেখিয়েছিলাম। একজন লাইট জ্বালে তো আরেকজন জ্বালে, আরেকজন লাইট জ্বালে তো আরেকজন জ্বালে, আরেকজন লাইট জ্বালে তো আরেকজন জ্বালে। সাবধান, শত্রু আসছে। তো এইভাবে কাজ করে। একটা গাঁট যদি পাম্প করে, কিছুটা খাবারকে পিছিয়ে নিচে নামিয়ে দেয়, ওর কাজ শেষ। এরপরে পরের জন গাঁটবে। এইসব জায়গায় যদি গিট দিই, গাঁট বলে। কে বাঁশের যেমন থাকে, আখের যেমন থাকে। এ কি করলো, এরকম কুইজ করলো, নিচে চলে আসলো। তখন এই পার্টটা আবার কি করছে, এ কুইজ করছে, চেপে রস হজম করে দিয়ে নিচে চলে আসে। থার্ড পার্টের গাঁট, এই গাঁট কুইজ নিচে চলে আসে, আবার কুইজ। দিস ইজ কল্ড পেরিস্টালটিক মুভমেন্ট। দিস ইজ কল্ড পেরিস্টালসিস অর পেরিস্টালটিক মুভমেন্ট। তাহলে ইসোফেগাসের এই পেরিস্টালটিক মুভমেন্ট নিচের দিকে বেশি হয়, উপরের দিকে তো সাঁ করে নেমে যাচ্ছে।
বাঁশে বাঁধন নামার মতো, আটকে গেলে একটু জল খেতে হয়। খাবার সময় কিন্তু অল্প অল্প জল খেতে হয়, যাতে সাঁ করে খাবারটা নিচে নামে। বেশি জল খেতে নেই খাবার সময়। তার কারণ রাজমিস্ত্রিদের সিমেন্ট বালি দিয়ে কাজ করতে দেখেছো তোমরা। প্রথমে বালিটাকে ফেললো, মাঝখানে গর্ত করলো, তার ভিতরে সিমেন্ট দিল, দুটোকে মিক্সচার করলো, মিক্সচার করার পরে আবার মাঝখানে গর্ত করে জল ঢালে, পানি ঢালে। এমন পরিমাণে পানি ঢালবে বা জল ঢালবে, কোদাল দিয়ে চারিদিক থেকে এনে এনে একটা মিক্সচার বানাবে, যেন খুব লুজ না হয়, আবার খুব শুকনো না থাকে। তারপরে কনিতে করে নিয়ে ওটা এরকম করে দিয়ে তার উপর ইট গেঁথে থাকে। আর যখনই দেখি আমার বড় গাঁথতে ইচ্ছা করে। এই কাজটা তো বেশ সুন্দর, কিন্তু কপালের দুঃখ, এখনো পর্যন্ত একটা ইট গাঁথতে পারিনি। সো বেশি জল যদি দিত, তাহলে সিমেন্ট বালি হ্যাঁ করে ভেঙে চড়ে গিয়ে ওরা এভাবে মাখায়, যাতে দেয়ালটা, বাইরের পার্টিশনটা না ভেঙে বেরিয়ে না যায়। তা জল খাওয়ার সময় পাকস্থলীর ভিতরে ইসোফেগাস থেকে খাদ্যনালী থেকে যে খাবারটা পড়ছে, পাকস্থলীর ভিতরে এনজাইম আছে, পেপসিন এনজাইম, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এরা সব খাবারের সাথে পাল্প হচ্ছে, অর্ধেক তো হজম করে দিয়েছে মুখে কিছুটা হয়, যখন চিউইং হয়, ডেগ্লুটেশন হয়। আমি বলেছিলাম দ্য ফার্স্ট পেজ অফ দ্য ডাইজেশন হ্যাজ বিন টেক্স প্লেস বাই দ্য মাউথ ক্যাভিটি and the second part is within the stomach. তো স্টোমাকে গিয়ে এবার পাল্প করছে, স্টোমাক কি করছে, ওই সিমেন্ট বালির মতো পাল্প করবে, স্টোমাকে একটু পাম্প করবে, আর ওই সমস্ত অ্যাসিড ট্যাসিড মেশাবে। তো এই মেশানোর সময় যদি হু করে 2 গ্লাস জল ঢেলে দেওয়া যায়, অ্যাসিড ফ্যাসিড গুলো, তরল পদার্থের ধর্ম কি? তরল পদার্থের ধর্ম অ্যাকর্ডিং টু ল অফ গ্র্যাভিটেশন, নিউটনের ল অনুযায়ী, সে পেটের ভিতরে হোক আর বাইরে হোক, নিচের দিকে নামবে। তাড়াতাড়ি করে অ্যাসিড ফ্যাসিড যা ছিল মিলেমিশে গিয়ে শক্ত শুকনো ভাত তরকারিগুলো পড়ে থাকলো, আর অ্যাসিড ট্যাসিড গুলো ধুয়ে হু করে ডিওড্রাম দিয়ে বেরিয়ে নিচের দিকে চলে যাচ্ছে, প্রস্রাব হবে, হজমের বিঘ্ন ঘটালো। যে অ্যাসিডটা কাজ করছিল, পাল্প তৈরি করছিল, মিশ্রণ করছিল, সংমিশ্রণ করছিল, খিচুড়ি বানাচ্ছিল, কেমিক্যাল ধুয়ে চলে গেল। সিমেন্ট বালিতে যেমন জল ঢাললে কেমিক্যাল ধুয়ে চলে যেত, শুধু বালি পড়ে থাকতো। এই জন্য খাওয়ার সময় বেশি জল খেতে বারণ করা হয়, তাতে কিনা ইট হেল্পস টু দ্য প্রসেস অফ ডাইজেশন। কিন্তু গলায় আটকে গেলে অল্প অল্প করে জল খেলে দরকার। তাহলে ইসোফেগাসের নিচের পাটে যে পেরিস্টালটিক মুভমেন্টটা হবে, সেটা কমে গেছে, ডিফিকাল্ট। প্রথমে লিকুইড খাবারের জন্য লিকুইড একটুখানি আটকাচ্ছে, পরে সলিড খাবারে আটকাচ্ছে। কেন? ডিউ টু ড্যামেজ অফ দ্য নার্ভস অফ দ্য ইসোফেগাস। ইসোফেগাসের নার্ভ ড্যামেজ হয়ে গেছে, ওই জায়গায় নার্ভের কন্ট্রোলিং পাওয়ার নেই, হুইচ ইজ দ্য ব্রাঞ্চেস অফ দ্য ভেগাস নার্ভ, 10th ক্রেনিয়াল নার্ভ। ব্রেন থেকে যে ক্রেনিয়াল পেয়ার্স নার্ভগুলো বেরিয়েছে, 12 পেয়ার্স, এদিকে 12টা, এদিকে 12টা, 24টা নার্ভ চারিদিকে সাবলাই দিয়েছে। অল ফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রকলিয়ার, ট্রাইজিমিনাল, অ্যাবডিউসেন, ফেসিয়াল, অডিটরি, গ্লসোফেরিঞ্জিয়াল, ভেগাস, অ্যাক্সেসরি, হাইপোগ্লোসাল, এই 12টা নার্ভ। ভেগাস নার্ভ গিয়ে এগুলোকে সাপ্লাই দিচ্ছে। ওই নার্ভগুলো একদিন পড়ালে দেখবে কত জলের মতন সোজা। অলফ্যাক্টরি মানে অলফ্যাকশন, নাকের গন্ধ নিতে সাহায্য করে। অপটিক মানে চোখের দেখতে সাহায্য করে। চোখের লেয়ার আছে রডস অ্যান্ড কনসেলস, সেইখান থেকে দেখতে সাহায্য করে, ওখান থেকে ব্রেনে চলে যাচ্ছে, দুই দিকে এরকম গুঞ্চিন্নর মতো হচ্ছে, ব্রেনে ঢোকা রাখে, তাকে বলা হয় অপটিক কায়জামা। 3 নাম্বার অকুলোমোটর, অকুলার মাসেলস। আমি কালকেই বলেছিলাম অকুলার মাসেলস অফ দ্য আই, দিস ইজ কল্ড অকুলার মাসেলস। আর ঠোঁটকে বলা হয় অরবিকুলারিস মাসেল, কালকেই বলেছিলাম। এখানে সব অনেক মাসেল আছে, অরবিকুলারিস ওকুলাই, অরবিকুলারিস ওরিস, নাকের 2 পাশে নাজালিস, মুখের এখানে পাতলা রাইসোরিয়াস, ডিপ প্রেসার ল্যাবাই সুপিরিয়ারিস, ডিপ প্রেসার ল্যাবাই ইনফিরিয়ারিস, লিবেটার প্যালপেব্রি সুপিরিয়ারিস, লিবেট তুলছে, লিবেটার প্যালপেব্রি ইনফিরিয়ারিস। আর মুখের এখানে মেয়েরা যেখানে লাল রং করে বাক্সিনেটার, আর ভিতরে যেটা বড় মাসেল খেতে সাহায্য করে ডিগ্লুটেশন ম্যাসেটার।
muscles of the face, orbicularis oris, orbicularis oculi, rhizorius, deep pressure anguli superioris, deep pressure anguli inferioris, rhizorius, nasalis, masseter, buccimeter. So, wait to a 10th cranial nerve, vagus nerve, that branch esophagus के सप्लाई দেয়, স্টমাক কে সাপ্লাই দেয়। ওর আগেকার দিনের নাম ছিল নিউমোগ্যাস্ট্রিক নার্ভ। তাই পুরানো দিনে ম্যাথমেটিকায় তুমি পাবে অ্যালেন্স নোটে লেখা আছে ডিউ টু প্যারালিসিস অফ দ্য নিউমোগ্যাস্ট্রিক নার্ভ when the patient coughs there appears to be a large collection of mucus in the bronchi as if mass would be expectorated but nothing comes out. যখন রোগী কাশে, যখন মনে হয় ঘড়ঘড় করে অনেক উঠবে কিন্তু কিচ্ছু ওঠে না, কারণ ডিউ টু প্যারালিসিস অফ দ্য নিউমোগ্যাস্ট্রিক নার্ভ। ওই নার্ভের নাম এখন চেঞ্জ হয়ে ভেগাস নার্ভ হয়েছে। যেমন কেন্টের রেপার্টরিতে এই এক্সট্রিমিটিতে তুমি অনেক জায়গায় পাবে নেটস, NATS। নেটস মানে এখন বাটাক, বাটাক নিতম্ব, যেখানে মাসেল থাকে নিতম্ব, যেখানে বসি। মেয়েদের বড় থাকে, ছেলেদের ছোট থাকে, কারণ মেয়েদের হিপ বোনটা বড়, পেলভিসটা বড়। কিন্তু তুমি না জানলে নেটস মানে কি খুঁজে পাবে না। মাস্টারের দরকার নেই, অ্যানাটমির দরকার নেই। একজন লিখে দিল যে একটা বইয়ের বিজ্ঞাপন দেখে বলো বই কেনা কত ভালো, আজকাল সব ফেসবুকে পণ্ডিতিয়ানা করছে। নিজে একটা স্কুলে মাস্টারি করে, স্কুলে গিয়ে বলেছো যে আমি মাস্টারি করবো না, আমাকে রেজিগনেশনটা অ্যাকসেপ্ট করুন? তা তো করবে না চাঁদু। ঘরে বসে মাস গেলে 60,000 টাকা নেবে, ল্যাংচা কিনে খাবে, বড় বড় ফুটুনি ফেসবুকে দেওয়া যাবে। সো গ্লুটিয়াল রিজিয়ান মনে রেখো, রেপার্টরিতে নেটস, যেখানে মাসেল আছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস, গ্লুটিয়াস মিডিয়াস, গ্লুটিয়াস মিনিমাস, গ্যামেলাস সুপিরিয়ার, গ্যামেলাস ইনফিরিয়ার, পাইরিফর্মিস, অবটুরেটর ইন্টারনাস, অবটুরেটর এক্সটার্নাস। নখানা মাসেল দিয়ে তৈরি হয় এই জায়গাটা, বসার জায়গাটা। তাহলে আমি কি বলছিলাম, ইসোফেগাসের নিচের পাটে মুভমেন্ট যখন নষ্ট হয়ে গেছে, খাবার আর নামছে না, খাবার ওখানে জমে থাকছে, আটকে থাকছে, দ্যাট ইজ কল্ড অ্যাকালেশিয়া অফ দ্য কার্ডিয়া অর কার্ডিও স্প্যাজম। কে দিল নাম বিদঘটের নাম? রোগটা হলো ইসোফেগাসের, চার থেকে কোথায় জড়িয়ে নিয়ে আসছে হার্টের নাম কার্ডিয়া। হ্যাঁ, কার্ডিয়া আনার দরকারটা কি এখানে? সো ডিউ টু ড্যামেজ অফ দ্য নার্ভস অফ দিস ফিগাস। তাহলে কি হবে? খাবার যেতে পারছে না নিচে, যে ফ্লোতে দেওয়ার কথা ছিল সেই ফ্লোতে যাচ্ছে না। তাহলে ব্যাক ফ্লো হবে, মানে উপরের দিকে খাবার উঠে যাবে, কিছুটা চাপ দেবে, খাবার ওখানে থেকে কিছুটা পচবে, বেরোচ্ছে না। আজকের ভাত খেলাম, কিছু গেল কিছু গেল না, ওখানে তো থাকার জায়গা নয়, পচন ধরবে, গন্ধ হবে, ওখানে হজম হচ্ছে না। সো খাওয়ার পরে অনেক সময় বমি হতে পারে, মুখে গন্ধ হবে, খাবার আটকে যাবে, খেতে পাচ্ছি না, আমি খেতে পাচ্ছি না বাপু, আমার খাবার আটকে যাচ্ছে। পেইনফুল ডেগ্লুটেশন, ডেগ্লুটেশন মানে গেলা, গেলার সময় ব্যথা, হুইচ বিকামস ইনিশিয়ালি ইন্টারমিটেন্টলি, প্রথম দিকে অল্প অল্প হয়, বাট ইন লেটার অন বিকামস পার্মানেন্ট, একেবারে পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে, আর খেতে পাচ্ছে না। উপরের দিকে চাপ দিচ্ছে, গ্যাস হচ্ছে, উপরে চাপ দিচ্ছে, দিলে কি হবে? পেইন অ্যাট দ্য স্টার্নাম রিজিয়ন, বুকের মধ্যে ব্যথা চলে আসে, রেফার্ড পেন, রেফার্ড। ডাক্তারের একটা কথা আছে সবসময়, রেফার্ড পেন, এক্সটেন্ডেড পেন, রেডিয়েটিং পেন। সো সাবস্টার্নাল ডিসকমফোর্ট, সাব মানে নিচে, স্টার্নাম মানে স্টার্নাম হাড়, তার নিচে বুকে ব্যথা হবে। ডাক্তারবাবু, রোগী কি করে? রোগী আসল সিমটম খেয়াল করে না, রোগী রোগের কারণ জানে না, রোগী প্রেজেন্ট কমপ্লেন্স নিয়ে মাথা ঘামায়, এখন কি হচ্ছে তার। এইটা অনেকদিন থেকে চলছে, খাবার গিলতে গেলে কষ্ট হচ্ছে, আটকে যাচ্ছে, অ্যান্টাসিড কিনে খাচ্ছে। এ বঙ্কু, আমার না খেতে গেলে কিরকম জানিস? রোগীদের বড় ডাক্তার হচ্ছে বন্ধু বান্ধব, রোগীদের বড় ডাক্তার আগে হচ্ছে বন্ধু বান্ধব, তুমি আমি পরে। এ বঙ্কু, আমার খেতে গেলে না আজকাল
কিরকম আটকে আটকে যাচ্ছে, কিরকম হচ্ছে, ও তোর গ্যাস হয়েছে, তুই দুটো গ্যাসের বড়ি কিনে খাতো। ও গোপালদা, গোপালদা আছো নাকি? এ কে এত রাত্রে? আমার গ্যাস হয়েছে, দুটো গ্যাসের বড়ি দাও দেখি। চানাচুর ভাজার মতন গ্যাসে একটু কমবে সামান্য, কিছু সাইকোলজিক্যাল, কিছু সোডা আছে ওর মধ্যে, অ্যালুমিনিয়াম অক্সাইড আছে, সোডিয়াম বাইকার্বনেট আছে, কিছুটা কমলো। ও তাহলে তো গ্যাসে, ঠিক বলেছিস বঙ্কু। এবারে গ্যাসের বড়ি খেতে লাগলো বস্তা বস্তা। রোগ কি ছিল? কার্ডিওস্পাজম। রোগ কি ছিল? অ্যাকালেশিয়া অব দ্য কার্ডিয়া। ডায়াগনোসিস হলো না, ইনভেস্টিগেশন হলো না। একজন বললো তুমি একটু ভালো ভাই অ্যালোপ্যাথিক ডাক্তার দেখাও তো, গ্যাস্ট্রোএন্টারোলজি। ও শালারা গেলে কেটে দেবে, ডাকাতি করবে। হোমিওপ্যাথি ডাক্তারের কাছে দেয়। কি হয়েছে ভাই? আমার না খাবার খেতে গেলে আটকে যাচ্ছে, গলায় আটকে যাচ্ছে। ও আটকে যাচ্ছে, রেপার্টরি অবস্ট্রাকশন সেন্সেশন ইন থ্রোট। দিস ইজ এ কমন সিমটম অফ ডিসপ্লেজ অফ অ্যাকালেশিয়া। সো একদিন বাড়াবাড়ি হলো, উপরের দিকে চাপ গেল, প্রায় তার এখন উপরের দিকে আপওয়ার্ড থ্রাশ হচ্ছে। রেক্টোস্টার্নাল পেইন একদিন মাঝরাতে আরম্ভ হয়ে গেল। হা বুকে ব্যথা, এই কি হলো কি হলো, বুকে ব্যথা, ওরে সর্বনাশ। হ্যালো ডক্টর সেনগুপ্ত, আমার জামাই আজকে এসেছিল, কিন্তু একই কাণ্ড, আমার বাড়িতে যদি মরে আমার মান সম্মান থাকবে না। আজকালকার আইন কানুন যা, পুলিশে হাত করা পড়তে চায় না, শিগগির আসুন। বুকে ব্যথা, হার্টে ব্যথা, হার্টে ব্যথা নয়। পরের দিন নার্সিংহোমে ভর্তি হলো। এই পরীক্ষা করো, ওই পরীক্ষা করো, করে দেখলো কিছুই না। ওরা বুঝলো যে অ্যাকালেশিয়া কার্ডিয়া। এমবিবিএস ডাক্তার তো পড়াশোনা করে, তারা তো আর হাতুড়ে না। দেখা গেল ডাক্তারবাবু যত টাকা লাগে আমার জামাইকে বাঁচাতে হবে, টাকা হচ্ছে না, আপনি ভাববেন না, আমার একমাত্র মেয়ে। এই কথা বললেই তো স্বর্গ দেখতে পায়। হ্যাঁ না ঠিক আছে, 10 দিন 15 দিন থাক। 3,73,000 টাকা বিল দিয়ে অ্যাকালেশিয়া কার্ডিয়ার অ্যাকিউট ম্যানিফেস্টেশন হয়েছিল সাবস্টার্নাল পেইন। রোগী কিন্তু ধরো ওখানে না গেল, এটা একটা সাইডের এক্সাম্পল দিলাম। আরেকটা সাইডে তোমার কাছে আসলো, তুমি তার হিস্ট্রি নিলে না, তুমি তার ডিসপেজিয়া জানলে না। You haven't understood the past history of painful deglutition during eating. তুমি কার্বোভেজ দিচ্ছ, লাইকোপোডিয়াম দিচ্ছ, there is obstruction, peristaltic movement নেই, loss of incoordination, যা নর্মাল হওয়ার দরকার তা হচ্ছে না, সামথিং অ্যাবনর্মাল ইন দ্য সিস্টেম। আঁচিল আছে গায়ে, মায়ের হাঁপানি ছিল, so the patient is psychotic. Past history psychosis, family history psychosis, and this is the incoordination of the system, inconsistency of the system, অসামঞ্জস্য। তোমার প্রেসক্রিপশন আসলো, থুজা আমার কাছে আসলো, থুজা দিলাম, পেশেন্টটা ইমপ্রুভ করে গেল। তুমি কি দিয়েছিলে? কার্বোভেজ, লাইকোপোডিয়াম, চায়না, অ্যাসাফেটিকা, ফেরামফস, টেলিডোনিয়াম মাদার, নাক্স মাদার। আর কি সিমটম হতে পারে? বেশি বাড়াবাড়ি হলে এই রিগার্জেকশন, খাবারের যদি উপরের দিকে ওঠে, সাম রেসপিরেটরি ডিস্ট্রেসও হতে পারে। ইসোফেগাস, আমি ইসোফেগাস জায়গায় পড়িয়েছি। ইসোফেগাস, ফ্যারিংস, এরা সামনের দিকে আছে, পিছন দিকে কি আছে? ল্যারিংস, ব্রঙ্কাস। ল্যারিংস আছে ফ্যারিংসের ওখানে, এর এখানে আছে ব্রঙ্কাস পিছন দিকে। এই পাইপ ইসোফেগাস যাচ্ছে সামনে দিয়ে, তার পিছনে আছে ব্রঙ্কাস, ব্রঙ্কাসে চাপ দিচ্ছে ইসোফেগাস, ইসোফেগাসে খাবারে ফুলে যাচ্ছে, ব্রঙ্কাসে চাপ দিচ্ছে। সো কাপ, রেসপিরেটরি ডিস্ট্রেস, ব্যাড টেস্ট ইন দ্য মাউথ, এসব হতে পারে। সো খাবার নিচের দিকে নামছে না, পেটে গ্যাস হচ্ছে, ফার্মেন্টেশন হচ্ছে, মুখে টেস্ট খারাপ হচ্ছে, মুখে গন্ধ হচ্ছে, মুখে বিটার টেস্ট হচ্ছে, ঢেকুর হচ্ছে, সাবস্টার্নাল পেন হচ্ছে, খাবার সময় গিলতে কষ্ট হচ্ছে,
মাঝরাতে বুকে ব্যথা হচ্ছে, আমি প্র্যাকটিস অফ মেডিসিন জানি না, ইসোফেগাসের অ্যানাটমি জানি না, আমি গীতার মতো অর্গানন হাতে নিয়ে ঘুরছি, ক্রনিক ডিজিজ হাতে নিয়ে ঘুরছি। অ্যানাটমি জানতে হবে, ডিজিজ জানতে হবে। সো প্রগনোসিস কি? ইফ ইট ইজ আনট্রিটেড, প্রপারলি চিকিৎসা হলো না, ওখানে খাবার জমে জমে পচন হচ্ছে, ওখানে ঘা হতে পারে, ওখানে আলসার হতে পারে, ওখানে ক্যান্সার গ্রোথ। সো দ্য রেজাল্ট মে বি ক্যান্সার অফ দ্য ইসোফেগাস। তোমার কাছে বহুদিন দেখিয়েছি, তুমি কার্বোভিস দিয়ে গেছো, লাইকোপোডিয়াম দিয়ে গেছো, চায়না দিয়ে গেছো, ইউ ডিডন্ট কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট। একজনের কাছে বহুদিন দেখিয়েছে। হ্যাজ হি প্রেসক্রাইবড এনি কনস্টিটিউশনাল মেডিসিন? The answer is no. Did they prescribe any deep-acting symptomatic medicines? The answer is no. What they did only palliative treatment. They applied only medicines learned from the Facebook. ফেসবুকে কোন মাস্টার দিয়েছে, কোন শিকড়ালা দিয়েছে? কে অর্গানন পড়তে হবে, খালি প্র্যাকটিস অফ মেডিসিন পড়তে হবে না, সে দিয়েছে? তুমি তার ডায়াগনোসিস করতে পারো, প্রগনোসিস করতে পারোনি। কিংবা কোনো অন্য ডাক্তারের কাছে গেছে, ভগবান ডাক্তার, দেখি এদিকে তাকাও, নখটা দেখাও। ভগবান ডাক্তার না থাকলে তার চালাদা আছে, নখ দেখে দিয়ে দিল মেডোরিনাম অন M2 রোজ। The patient may go to the sites of the death. পেটে গ্যাস হচ্ছে, ভুটভাট করছে, প্রেসক্রাইব চায়না, দিনের পর দিন ইউ আর প্রেসক্রাইবিং চায়না, and patient is ready to go to the America. One day he will attacked by the black hands of the cruel day. মৃত্যুর কালো হাতে চলে যাবে, যার জন্য তোমার নখ দেখা চিকিৎসা দায়ী, তোমার ফেসবুক মার্কা চিকিৎসা দায়ী, তোমার শুধু অর্গানন জব করা চিকিৎসা দায়ী। তো ইনভেস্টিগেশন তুমি করনি। তোমার আগেকার দিনের বেরিয়াম মিল এক্সরে ছিল, এখন সেটা নেই। এখন তোমায় গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল এন্ডোস্কোপি করতে হবে। এক্সরে চেস্ট করলে ম্যাসিভ ডাইলেটেশন অফ দ্য ইসোফেগাস, ইসোফেগাসটা বড় হবে, ক্যান্সারে যেমন কনস্ট্রিকশন হবে এখানে বড় হবে। এগুলো আমাদের করতে হবে। অ্যালোপ্যাথিরা সার্জিক্যাল ট্রিটমেন্ট করে, একটা ডাইলেটেশন করে আস্তে আস্তে, এটা এক নম্বর ডাইলেটার, তারপরে 2 নম্বর ডাইলেটার লম্বা, তারপরে 3 নম্বর ডাইলেটার দিয়ে আস্তে আস্তে ওই জায়গাটা করে। কিন্তু কজ ইজ দেয়ার। ডাইলেটেশনে কি হবে? Would it be helpful to permanent cure? No. The cause has been not removed. হ্যানিম্যান যেটা বারবার জোর দিয়ে গেছে, unless the cause has been removed, the patient may be symptom free, but the disease remains. The disease exists. The disease persists. The disease settles from deep to deeper and deeper and deepest. So, লাস্টে কি করে অ্যালোপ্যাথরা? ওই জায়গাটুকু কেটে বাদ দিয়ে দেয়, এইটুকু কেটে বাদ দিয়ে দিল। সার্জন হিলার ডিসকভার দিস অপারেশন মেথড, সো ইট ইজ কল্ড হিলার্স অপারেশন। তুমি ধরো কোনো একটা মেডিকেল ডাক্তারের সার্টিফিকেট পেলে, 5টি উনি লিখেছেন হিলার্স অপারেশন। হিলার্স অপারেশন কি রে বাবা? হ্যাঁ, ইসোফেগাসে কিছুটা জায়গা বাদ হয়ে গেছে, হিলার অপারেশন কি জিনিস? পাশের আরেকজন ফেসবুক বন্ধু হয়তো বলছে, ও হিলার অপারেশন মানে কি জানিস? তো তুমি তাকে পার্মানেন্ট সারাতে পারবে না। তার হিলার্স অপারেশন হয়েছে,
তার গ্যাস্ট্রোজেজুনোস্টমি অপারেশন একটা হয়েছে হয়তো, তার একদিকের কিডনি খারাপ হয়ে গিয়েছিল হয়তো বাদ দিয়ে দিয়েছে, পাস্ট হিস্ট্রিতে তুমি কেসটি বুঝিয়ে লেখনি। অ্যান্ড অ্যাকর্ডিং টু অবজারভেশন অফ দ্য কেন্ট, দি পেশেন্ট ইজ ইনকিউরেবল। কেন্টের যে 12টা অবজারভেশন আছে, অবজারভেশন নাম্বার 1, a prolonged aggravation and finally decline of the patient. ওষুধ ভুল হয়েছে, পোটেন্সি হাই হয়েছে, শরীরের রেসিস্টেন্স পাওয়ার কম, যখন প্রচুর বাড়ছে বাড়ছে তো বাড়ছে বাড়ছে তো বাড়ছে বাড়ছে তো বাড়ছে, সে বাড়ার আর শেষ নেই, আস্তে আস্তে রোগী খারাপের দিকে যাচ্ছে। একদিন পড়িয়ে দেবো 12 অবজারভেশন। হোমিওপ্যাথি ডাক্তার অনেকে বলে কি, ও বাড়ুক, যত বাড়ে তত ভালো, আপনার পয়জন সব বেরিয়ে যাচ্ছে না। ডাক্তারবাবু, পয়জন কত শরীরে? আপনি জানুয়ারি মাসে বিয়ের আগে আমাকে ওষুধ দিয়েছিলেন ঘায়ে, জানুয়ারি মাসে আমি হনিমুন করে আসলাম, আমার বাচ্চার বয়স এখন 1 বছর হতে যাচ্ছে, পয়জন বেরোনো কি শেষ হবে না? তুমি ধোকা দিয়ে চলছো, পয়জন বেরোচ্ছে। কিন্তু ইট ইজ দি অবজারভেশন অফ মাস্টার জেমস টাইলার কেন্ট, এ প্রলংড অ্যাগ্রাভেশন and finally decline of the patient. Observation number 2, prolonged aggravation but finally slow improvement. প্রত্যেকটার কারণ আছে। Observation number 3, a quick, sharp and strong aggravation followed by rapid improvement. হঠাৎ গড়গড় করে বাড়লো, তারপরে কমতে আরম্ভ। Observation number 4, amelioration full time but no permanent relief. Observation number 6 এরকম আছে যেগুলো, তার মধ্যে 7th observation, the patient is incurable if the vital parts of the body, some of the vital parts of the body is lost. তাহলে হিলার্স অপারেশন হয়েছে, গ্যাস্ট্রোজেজুনোস্টমি অপারেশন হয়েছে, কিডনি বাদ গেছে, তুমি এই পেশেন্টকে সারাতে বলবে না, পারবে না। রোগী টাইম টু টাইম ভালো থাকবে। ইউ আর নট বিং এবল টু ব্রিং এ পার্মানেন্ট কিউর। ডাক্তারবাবু কি বুঝছেন? আমার রোগী সারবে তো? আরে সারবে না মানে? সারা কত কেস সারিয়েছি আপনি জানেন? গ্যারান্টি দিয়ে দিলাম আপনার কেস না সারবে, ডাক্তারের ছেড়ে দাও। তুমি সারাতে পারলে না, তুমি রোগীর কাছে একজন হিপোক্রিটিক ডাক্তার হয়ে রইলে। ইনি যান, সে তো নিজে আর আসবে না, তোমাকে আর রোগী পাঠাবে না। কেন? ডিউ টু ইউর ল্যাক অফ নলেজ। তোমার কনফিডেন্স কোনো কাজে লাগে। তুমি কনফিডেন্স দিয়েছিলে কেন? অর্গানন আর মেথমেটিকের উপরে ভিত্তি করে। সেখানে মানে সব সারানো যাবে দুনিয়ায়। বাট দেয়ার আর স্কোপ অ্যান্ড লিমিটেশনস ইন এভরি প্যাথি, দেয়ার আর স্কোপ অ্যান্ড লিমিটেশনস ইন এভরি সায়েন্স অফ দ্য ওয়ার্ল্ড। প্রত্যেকটা জিনিসের রেস্ট্রিকশন আছে, এখানেও তাই। সো দিস ইজ কল্ড অ্যাকালেসিয়া অফ দ্য কার্ডিয়া। তার মেন সিমটম ডিসফেজিয়া, খাবার খেতে গেলে আটকে যায়। তা খাবার খেতে গেলে যদি আটকে যায়, ডাক্তারবাবু আমার বাচ্চাটা খাবার খেতে গেলে আটকে যাচ্ছে, ও রবীন বর্মন তো শিখিয়েছিল অ্যাকালেসিয়া কার্ডিয়া, না না আর গাফিলতি করবো না। অ্যাডভাইস গ্যাস্ট্রোইন্টেস্টিনাল এন্ডোস্কোপি, বেরিয়াম মিল এক্স-রে অফ দ্য ইসোফেগাস, এইগুলো করে আনুন আগে। জানেন আপনার বাচ্চার পাকস্থলীর নিচের অংশ থেকে খাবার যাচ্ছে না, কই দেখি রিপোর্ট। ইসোফেগাস ইজ নর্মাল, গ্যাস্ট্রোইন্ডোস্কোপি ইসোফেগাস নর্মাল। সারা রবীন বর্মন কি পড়ালো তবে? হ্যাঁ, ইসোফেগাস নর্মাল, এন্ডোস্কোপি নর্মাল, খাবার গিলতে গেলে কষ্ট হয় বলছে। So there are other causes of dysphagia. One of the causes is achalasia cardia. তাহলে আমাদের নেক্সট চ্যাপ্টার, দি আদার কজেস অফ ডিসপ্লেজিয়া, আরো কি কি কারণে খাবার গিলতে অসুবিধা হয়। So this is the condition of painful swallowing of the foods, both solid and liquid, ওইটার মতন একই,
প্রথমে লিকুইডে আটকায়, তারপরে সলিড আটকায়। যত মুখ বন্ধ হতে থাকে আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। ডিপথেরিয়াতে যেমন বলছিলাম, আস্তে আস্তে গিয়ে পোকাগুলো বাসা বাঁধতে 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 সাদা। এবারে ডিপথেরিয়া হলো কিনা এখন আর হয় না, তুমি এমনি টনসিল সেপটিক হলে তার উপরে সাদা লেয়ার পড়তে পারে। টনসিল হা করো, তুমি টর্চ দিলে সাদা লেয়ার পড়ে আছে দুই দিকে। আবার ডিপথেরিয়া হলেও সাদা লেয়ার, এখন লাগবে না, ডিপথেরিয়া হয় না, তবু হতে পারে কালো ভদ্রে, মাঝে মধ্যে পোলিও দেখা দিচ্ছে, ডিপথেরিয়াও 2-4টে দেখা দেয় এখনো, ভ্যাকসিন পুরো আটকাতে পারেনি। এই তো 14-15 বছর আগের আমার একটা গল্প বলছি, এত বড় রসগোল্লা হারিয়ে এনেছিল। মেন বুঝবে কি করে, টাং স্প্যাচুলা দিয়ে জিভটাকে চাপো, বা টাং স্প্যাচুলা দিয়ে ওইখানে ওই যে মেমব্রেনের উপরে একটু খোঁচা দাও, না থাকলে চামচ দাও, চামচের যেদিকে খায় সেই দিকটা ধরো, আর যেদিকটা হাত দিয়ে ধরে সেই দিকটা ধুয়ে নিয়ে ওইখানে একটু খোঁচা মারো। যদি রক্ত বেরোয় দ্যাট ইজ ডিপথেরিয়া, যদি রক্ত না বেরোয় দ্যাট ইজ সেপটিক টনসিল। ভাত টাত খাবার দাবার পড়ে এরকম সেপটিক হয়ে গেছে। সো ব্লিডিং টেকস প্লেস ইন কেস অফ ডিপথেরিয়া, ব্লিডিং ডাজন্ট টেকস প্লেস সেপটিক টনসিলাইটিস। তাহলে হাই ফিভার থাকবে। ডিপথেরিয়া ইনফেকশাস ডিজিজ, হোয়ার দেয়ার ইজ ইনফেকশাস ডিজিজ দেয়ার ইজ হাই ফিভার। জ্বর থাকে কিছু কিছু ক্ষেত্রে, কোনগুলোয়? ডেঙ্গু, স্মল পক্স, এখন আর হয় না এদিকে স্কারলেট ফিভার, চিকেন পক্স, মামস, মেজেলস এবং এন্টারিক ফিভার। আর যেগুলো ইনফেকশনে জ্বর থাকে না অথচ ইনফেকশাস ডিজিজ, ওটা মেজেলস হবে, মামসটা ভুল বলেছি, সেগুলো হচ্ছে মামস, টিটেনাস, টিউবারকুলোসিস, হুপিং কাফ, ইনফ্লুয়েঞ্জা, লেপ্রোসি, আন্ডুলেন ফিভার, গনোরিয়া, এইডস, এনকেফেলাইটিস, টিটেনাস, কলেরা, ব্যাসিলারি ডিসেন্ট্রি। এইসব ছেলেদের পড়ানোর সময় আমি ফর্মুলা বানাতাম মনে রাখার জন্য। বলতাম, মাই ডার্লিং, হে আমার প্রিয়তমে, টেরিবল উইন্টার ইজ পাস্ট, ভয়াবহ শীত চলে গেছে। লেট আস গো, এসো এবার আমরা বেরিয়ে পড়ি। খুব শীতের জন্য আমরা বেরোতে পারিনি। মাই ডার্লিং, টেরিবল উইন্টার ইজ পাস্ট, ভয়াবহ শীত চলে গেছে। লেট আস গো, এসো এবার আমরা বেরিয়ে পড়ি। বেরিয়ে পড়ে কি করব? অ্যান্ড এনজয়, উপভোগ করব। সে কি কথা? কি খারাপ কথা? কেন উপভোগ করা? কেন বিয়ের আগে? না, খারাপ কিছু উপভোগ আমি করব না। লেট আস এনজয় দ্য কালারফুল বিউটি অফ স্প্রিং। শীতের পরে বসন্ত এসেছে, বসন্তের রঙিন দিনগুলোকে উপভোগ করি প্রিয়তমে, এসো। এই ছন্দের মধ্যে দিয়ে আমি ছেলেদের শিখিয়েছিলাম ইনফেকশাস ডিজিজ। মাই ডার্লিং, টেরিবল উইন্টার ইজ পাস্ট, হে আমার প্রিয়তমে, ভয়াবহ শীতের দিনগুলি চলে গেছে। লেট আস গো, এসো বেরিয়ে পড়া যাক। অ্যান্ড এনজয়, এবং উপভোগ করি, দ্য কালারফুল বিউটি অফ দ্য স্প্রিং। মামস, ডিপথেরিয়া, টিটেনাস, হুপিং কাফ, ইনফ্লুয়েঞ্জা, প্লেগ, লেপ্রোসি, আন্ডুলেন ফিভার, গনোরিয়া, এইডস, এনকেফেলাইটিস, টিটেনাস, কলেরা, ব্যাসিলারি ডিসেন্ট্রি, সিফিলিস। মাই ডার্লিং, টেরিবল উইন্টার ইজ পাস্ট, লেট আস গো অ্যান্ড এনজয় দি কালারফুল বিউটি অফ দ্য স্প্রিং। সারা জীবন খালি খেটে গেছে ছেলেদের কি করে মাথায় ঢোকানো যায়। সো ইনফেকশাস ডিজিজ, ডিপথেরিয়ার যে কেসটা বলছিলাম, আমার উল্টো দিকেই এখন যেখানে পড়াচ্ছি এই পাশেই একজন হোমিওপ্যাথিক ডাক্তার,
তখনকার দিনে 2 টাকা 3 টাকা নিত, বেশ ভিত্তির হতো, নিজেকে এখন বিরাট ভাবত। একটা বাচ্চার 5 জ্বর, কদিন ধরে কমছে না। তাই ন্যাচারালি ফি আমি একটু বেশি নিতাম। আমি খুব কম বসতাম, একদিন পর পর তার কাছেই আমার একটা চেম্বার ছিল। 4 দিন 5 দিন জ্বর কমছে না, লোকটা মাছ বিক্রি করে, গরিব মানুষ। তারপর লাস্টে আমার কাছে এলো, জ্বর কমছে না, গলায় ব্যথা আছে। তাহলে ন্যাচারালি গলা আমাকে দেখতে হবে, টর্চ রাখতে হবে। অনেকের চেম্বারে টর্চ নেই, লাইট নেই, টর্চ নেই। গলা দেখলাম ডিপথেরিয়া, 2 দিকে সামান্য একটু বাকি আছে, গলার পাশে সাদা মেমব্রেন, দুধের স্বরের মতন ভর্তি হয়ে গেছে। আর বললাম যে কোথায় দেখাচ্ছিলেন? বলে ওই তো ওই নাক ডাক্তারকে দেখাচ্ছিলাম। সর্বনাশ, তো গলা দেখেনি? বল না, গলা তো কোনোদিন দেখলো না। আমি তো বলছি গলায় ব্যথা, ওটা ও একটা খামে ওষুধ লেখা আছে বেলোডোনা, হিপারসালফার। সো হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করার স্কোপ এককালে ছিল, করতো, এখন তো কেন করব? এখন আইডি হসপিটাল আছে, ইনফেকশাস ডিজিজ হসপিটাল। অ্যালোপ্যাথিক মডার্ন মেডিসিনস আর মোর ইম্পর্টেন্ট, মোর অ্যাক্টফুল দেন হোমিওপ্যাথিক মেডিসিন। জীবন মৃত্যু যেখানে দাঁড়িয়ে আছে। আমি বললাম ইমিডিয়েটলি আইডি হসপিটালে নিয়ে যান, আর একদম দেরি করবেন না, কাল সকালে হলেই নিয়ে যান। এই ডিপথেরিয়া হয়েছে, আর একটু দেরি হলেই বাঁচাতে পারবেন না, গলা বন্ধ হয়ে যাবে। তো কি বলছেন ডাক্তারবাবু? নাক ডাক্তার তো একদিনও বললো না। আমি সাধারণত ডাক্তারদের খুব একটা সমালোচনা করতে চাই না। আমি বললাম যে তিনি তার সাধ্য মতো চেষ্টা করেছেন, হয়তো খেয়াল করেনি, তখন হয়তো গলা ব্যথা ছিল না। না ছিল, রেগে যায় রোগীরা যখন ডাক্তারের দোষ বুঝতে পারে। আমি বারবার বলছি গলায় ব্যথা, একদিনও দেখলো না। সো ইন দিস অকেশন আমি বলতে চাইছি, ইউ মাস্ট সি দ্য পেশেন্ট, ইউ মাস্ট অবজার্ভ দ্য পেশেন্ট, ইউ মাস্ট প্যালপেট দ্য পেশেন্ট, ইউ মাস্ট টক উইথ দ্য পেশেন্ট। পেশেন্টকে দেখো, ব্রেস্টে টিউমার হয়েছে, না আমি দেখাবো না, নাটক চলবে না, দরকার লেডি অ্যাসিস্ট্যান্ট থাক, কিন্তু আমাকে দেখতে হবে। লাল হয়ে আছে টক টক, লাল দাগ পড়ে আছে চারিদিকে, বেলোডোনা। ফিস্টুলার মতন মুখ হয়ে আছে, সাইলিশিয়া। শক্ত পাথরের মতন হয়ে আছে, হার্ট, ফাইটোলক্কা। কি করে বুঝবো বাইরে থেকে? দেখতে হবে, না হলে দেখবো না, আমি দুঃখিত। সো তোমাকে দেখতে হবে যেখানে যে রোগীর দরকার, কোনো কিন্তু করলে চলবে না। আইডি হসপিটাল নিয়ে গেল, বলে এতদিন কোথায় ছিলেন, কিছু বুঝতে পারেননি? অ্যালোপ্যাথি ডাক্তাররা তো হোমিওপ্যাথি পেলে আরো সাংঘাতিক গালিগালাজ করে। উনি সত্যি কথাই বললেন। আমরা একজন হোমিওপ্যাথি ডাক্তার দেখাচ্ছিলাম, তা 4-5 দিন তো হয়ে গেছে, তো উনি কিছু বলেননি। আরেকজন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যেতেই উনি আজকের আইডির কথা বললো হসপিটালে, তাই আমি আনলাম। বললো আগের ছাগলটাকে কি পেটান, আর যিনি আজকের আমাকে এখানে আনতে বলেছে ওকে গিয়ে প্রণাম করুন, মেয়েটা বেঁচে যাবে। যাবে কিনা জানি না, তবে আপনাকে বাঁচিয়ে দিয়েছে। মেয়েটা বেঁচে ছিল, কিন্তু কমপ্লিকেশন থাকে প্রত্যেক রোগের। ন্যাজাল ইন্টোনেশন, নাক রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নাক নষ্ট হয়ে গেল, ইনজিওর হয়ে গেল, নাকি সুরে কথা হলো ভূতের মতন। যার জন্য দায়ী ওই নাগেশ্বর বাবু। তাই তোমাকে জানতে হবে অ্যানাটমি, ফিজিওলজি। তোমাকে রোগীকে দেখতে হবে। 5 দিন ধরে গলা ব্যথা, তুমি গলা দেখবে না? আর গলা দেখলেও যদি তুমি ডিপথেরিয়া না জানো, কোনটা সেপটিক টনসিল, কোনটা ডিপথেরিয়া, কোনটা ইভিউলা এলঙ্গেটেড, কোনটা ফ্যারিঞ্জাইটিস, কোনটা ল্যারিঞ্জাইটিস, তোমার যদি বোঝার ক্ষমতা না থাকে, তোমার যদি অনুধাবন করার ক্ষমতা না থাকে, তাহলে তুমি কি পারবে, কি করে জানবে? তারপরে মিষ্টির হাঁড়ি নিয়ে এসে হাজির হলো। ডাক্তারবাবু হাউ হাউ করে কাঁদছে, মেয়েটিকে আপনি বাঁচিয়ে দিলেন। আরো সরে বাচ্চা কিস্তি গালি গালাজ করে ওকে আপনি আর কিচ্ছু করবেন না, দরকার নেই, ছোট ভাই আমার মতো। চেষ্টা করে যে ভুল করেছে, একটা ভুল করে ফেলেছে, না তোমার চেম্বার ভেঙে চলে একদম ই করে দেবো। আমি তাকে বাঁচিয়ে দিয়েছিলাম, অথচ সেই ছেলে, সেই জুনিয়র ডাক্তার আমার নিন্দা করে বেড়াচ্ছে।
তো কি প্রসঙ্গে যেন বলছিলাম, আমাদের ডিসফেজিয়া আর অন্য কারণে ওই যে ডিপথেরিয়ার জন্য হতে পারে, অ্যাকিউট টনসিলাইটিস কারণে হতে পারে, হঠাৎ করে ফুলে গেছে খুব ঠান্ডা লেগে, ক্রনিক টনসিলাইটিস যাকে বলা হয় কুইন্সি, ক্রনিক টনসিলাইটিস যাকে বলা হয় কুইন্সি, অ্যাকিউট থাইরয়েডাইটিস, গ্লোবাস হিস্টেরিকাস সাইকোলজিক্যাল কারণে হতে পারে, অ্যান্ড কার্সিনোমা অফ দ্য ফ্যারিংস, যে ফ্যারিংস একটু আগে পড়ছিলাম তার ক্যান্সারের জন্য হতে পারে, কার্সিনোমা অফ দ্য ফ্যারিংস। সোলে গলা ব্যথা এবং খাবার গিলতে অ্যাকালেশিয়া কার্ডিয়া একটা মেন কারণ। এছাড়াও টনসিলাইটিস জন্য হতে পারে অ্যাকিউট টনসিলাইটিস, ক্রনিক টনসিলাইটিস, অ্যাকিউট থাইরয়েডাইটিস, পেরিটনসিলার অ্যাবসেস, টনসিলের পাশে অ্যাবসেস হয়েছে, অ্যান্ড কার্সিনোমা অফ দ্য ফ্যারিংস, এসব কারণ হতে পারে। টিউমার অফ দ্য ইসোফেগাস, গ্রোথ অফ দ্য ইসোফেগাস, অ্যান্ড ক্যান্সার অফ দ্য ইসোফেগাস, এসব কারণে আমাদের হতে পারে। নার্ভাস সিস্টেমের কিছু রোগের কারণ হতে পারে, এত ডিটেলস আমি এখন যেতে চাই না। তো ম্যানেজমেন্ট, পিউরিড ফুড টু বি গিভেন, গলানো, এইরকম গলা ব্যথা হলে তার শক্ত খাবার খেতে বারণ। তুমি এ পর্যন্ত জানলে যে হ্যাঁ এইসব কারণে হতে পারে, ওষুধ দিচ্ছ, তুমি ম্যানেজমেন্ট করতে পারলে না। তাই বলেছিলাম ম্যানেজমেন্ট ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য প্র্যাকটিস। গলানো খাবার দেবেন, পাতলা ডাল দিয়ে ভাত মেখে দেবেন, চটকে দেবেন, মাছ মাংস দিন কিন্তু নরম করে চামচ দিয়ে খাবে, ফেনা ভাত টাইপের করে দিন, এইসবগুলো তোমাকে বলতে হবে। ফলের রস খেতে পারে, ডাল খেতে পারে, সুজি খেতে পারে। গলায় খুব ব্যথা হয়েছে, তুমি খাবার সম্বন্ধে কিছু বললে না। তাদের বাড়িতে নিয়ম আছে, অনেক বাড়িতে এরকম শুনি, আমরার মতন শক্ত শক্ত ভাত হবে, নয় ভাতের থালা শ্বশুর মশাই ফেলে দেবে। আমার শ্বশুর আবার কি জানেন ডাক্তারবাবু, ভাত একটু যদি নরম হয়েছে থালা ছুঁড়ে ফেলে দেবে। ঠিক এই ভাত, তাহলে সেই ভাত খেলে তো গলা ব্যথা কমবে না বাড়ির বাচ্চাটা। ঠিক আছে, শ্বশুর দামড়া যদি আমরার মতন ভাত খেতে চায় তা দিন, কিন্তু এই মেয়েটাকে আপনি একটু হাত দিয়ে চটকে 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 একটু গলিয়ে দিন, নাহলে মেয়েটা খেতে পারবে না, ওখানে শক্ত খাবার যাবে, আবার বেড়ে যাবে। সো ডিসপ্লেজিয়া এ ভেরি ইম্পর্টেন্ট, ক্যান্সার অফ দ্য ইসোফেগাস হতে পারে, আরো অনেক কারণ হতে পারে। তাহলে ইসোফেগাস যখন আমরা পড়ছি, ইসোফেগাসের জন্য, ইসোফেগাসের কারণে যদি হয়, তাহলে আমরা পড়লাম অ্যাকালেশিয়া কার্ডিয়া, তার সাথে কম্পারেটিভ স্টাডি পড়লাম আর কি কারণ হতে পারে। আর হতে পারে ইসোফেগাসের টিউমার, ক্যান্সারে চলে গেলে। নেক্সট স্টার্ট দ্য ইসোফেজিয়াল ক্যান্সার, একটা ছোট্ট বিরতির পর।